হাউস ইফেক্ট সম্পর্কে তোমাদের ধারণা আছে? আমি আরেকটু রিভিউ দিয়ে যাচ্ছি। গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে তোমাদের ধারণা মোর অর লেস আছে। মেইন বিষয় হচ্ছে একটা গ্রিন হাউসের মধ্যে যদি হাই এনার্জি লাইট যদি ইন করার পরে গ্রিন হাউসের মধ্যে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেগুলো সেই হাই এনার্জি লাইট কে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার পরে যখন রেডিয়েট করে, রিলিজ করে, তখন লো এনার্জি লাইট হিসাবে রেডিয়েট করে। যখন লো এনার্জি লাইট হিসাবে রেডিয়েট করে তখন সেই গ্রিন হাউসের মধ্যে দিয়ে সেই যখন এনার্জিটা লো হবে তখন জি রেটে আসে, ইনকামিং রেটের চেয়ে আউটগোয়িং রেটটা কম হয়। সো অ্যাজ এ রেজাল্ট সবসময় কিছু না কিছু হিট ট্র্যাপড অবস্থায় থাকে ইনসাইড দ্য হাউস, দ্য গ্লাস হাউস। ঠিক আছে? তো যার কারণে তোমার তোমার ঘরটা গরম থাকে। সেটাই হচ্ছে মেইনলি তোমার, এটাকেই বলি হচ্ছে গ্রিন হাউস। তো আমাদের আর্থকে বা অন্যান্য প্ল্যানেটকে গ্রিন হাউসের সাথে কম্পেয়ার করা যায় কিভাবে? ঠিক আছে, কোশ্চেনটা যদি আমি এভাবে করি, অন্যান্য প্ল্যানেটকে বা আমাদের আর্থকে, এই যে গ্রিন হাউস গ্যাসের কথা বলি, গ্রিন হাউস একটা জিনিস আর আমাদের আর্থের যে হিট ট্র্যাপিং একটা জিনিস, এটাকে কিভাবে কম্পেয়ার করি? তো প্রিন্সিপালটা একই। প্রিন্সিপালটা কি? আমাদের আর্থের যে অ্যাটমসফিয়ারিক যে কম্পোজিশন গুলো আছে এর মধ্যে তোমার লো এনার্জি লাইটটা অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন গুলো ইজিলি অ্যালাউ করে, রিলেটিভলি ইজিলি আসার পরে আর্থ সারফেসের যে ধরো প্ল্যান্ট গুলো আছে বা আর্থ সারফেস আছে, ঠিক আছে, যদিও আসার সময় কিছু পরিমাণে তোমার তোমার হচ্ছে রেডিয়েশনটা রিফ্লেক্ট হয়, যে পরিমাণে আমাদের আর্থ সারফেসে আসে, আসার পরে ঠিক আছে, আসার পরে কিছু কিছু লাইট মানে মানে ওই যেটা হচ্ছে আইআর হিসাবে বা লো এনার্জি লাইট হিসাবে রেডিয়েট করে, সেটা ওই রেটে স্পেসে ব্যাক করতে পারে না। যার ফলে আমাদের অ্যাটমসফিয়ারের যে লোয়ার পার্টটা এটা ওয়ার্ম হিট মানে মানে একটু 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 গরম থাকে আর কি, হট থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রিন হাউস। এখন কোশ্চেন হচ্ছে গ্রিন হাউসের কনসেপ্টটা কোথা থেকে আসলো? এটা আসলো বিভিন্ন প্ল্যানেটের যে পরিমাণে ক্যালকুলেটেড টেম্পারেচার প্লাস যে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, এক্সপেরিমেন্টাল বা মেজার টেম্পারেচার, এখান থেকে। যেমন দেখো, আমি 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 আর ডিটেলস যাব না। এখানে যদি আমি ধরো এটা যদি সান হয় লেফট সাইডে, সানের পরে আছে কি? মার্কারি। মার্কারির পরে আছে ভিনাস, ভিনাসের পরে আর্থ এন্ড দেন মার্স। আচ্ছা, আমাদের আর্থের সাথে যদি কম্পেয়ার করি, ওয়ান হচ্ছে কি আর্থের যে ডিস্টেন্সটি হোক, এটাকে যদি ওয়ান ধরি তাহলে আর্থের রেসপেক্টে মার্কারির ডিস্টেন্স হচ্ছে 0.39, ভিনাস হচ্ছে 0.72 এবং মার্স হচ্ছে 1.5। এখন সানের কাছে কে আছে সবচেয়ে? সানের কাছে আছে ধরো মার্কারি এন্ড দেন ভিনাস, তারপরে আর্থ, তারপরে মার্স, তারপরে আছে জুপিটার, ব্লা 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 যা আছে তাই। তো হিসাব অনুযায়ী যেহেতু সানের কাছে মার্কারি, এখানে তোমার এই যে রেডিয়েশনটা সান থেকে বেশি পাওয়ার কথা এবং পায়ও বেশি। কত? 2025 ওয়াট পার মিটার স্কয়ার। তারপরে ধীরে 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 ডিস্টেন্স বাড়ার সাথে সাথে এই যে পার মিটার স্কয়ার যে পরিমাণ রেডিয়েশন পাওয়ার কথা সেটা কমতে থাকে। তাই যদি কমতে থাকে, ঠিক আছে, আচ্ছা এটা অ্যালবেডো ইফেক্ট বললাম। আচ্ছা, তাই যদি কমতে থাকে, কমার পরে দেখা গেল কি? দেখো রিলেটিভ ডিস্টেন্স ধীরে 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 ফ্রম টপ টু বটম, দ্যাট মিনস ফ্রম মার্কারি টু মার্স, এটা ধীরে ধীরে বাড়ছে এবং সোলার রেডিয়েশনটাও ধীরে ধীরে কমে। এবং অ্যালবেডো ইফেক্টটা একো প্ল্যানেটের একো, এটা রিমেম্বার, এটা হচ্ছে অ্যালবেডো ইফেক্টটা ডিস্টেন্সের সাথে এটা ম্যাটার করে না। কথা বুঝছো? এটা র্যান্ডমলি এটা ডিপেন্ড করে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনের উপরে। এই জন্য একো প্ল্যানেটের অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন একো ধরনের, যার ফলে অ্যালবেডো ইফেক্টটাও ভিন্ন ভিন্ন। তো যাই হোক, এখন নিট সোলার রেডিয়েশন যখন ক্যালকুলেট করবা তখন ইউনিট অ্যালবেডো। এই যে ওপরের যে দেখো ক্যালকুলেশনটা আছে, টেম্পারেচার, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট আছে এস 1 মাইনাস আলফা, ঠিক আছে। তো এখান থেকে তুমি হচ্ছে নিট সোলার রেডিয়েশনটা ক্যালকুলেট করলে, করার পরে দেখা গেল কি যে দেখো তোমার তোমার নেট সোলার রেডিয়েশনটাও ধীরে 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 কমতে থাকে। কিন্তু ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা এখানে তোমার ইকুইলিব্রিয়াম টেম্পারেচার এই যে তোমার সরি, এখান থেকে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে কি ইকুইলিব্রিয়াম টেম্পারেচারটা হচ্ছে মার্কারির হচ্ছে 162 ডিগ্রি সেলসিয়াস, তারপরে ভিনাসের ক্ষেত্রে -10, আর্থের ক্ষেত্রে -19 এবং মার্সের ক্ষেত্রে তোমার -55। তো অ্যাকচুয়াল টেম্পারেচার বা মেজার টেম্পারেচার যেটা, সেটা মার্কারির আর হচ্ছে তোমার হচ্ছে
মার্কারির ক্ষেত্রে দেখো 162 আর 180 কাছাকাছি, কিন্তু ভিনাসের ক্ষেত্রে দেখো এটা অ্যাপ্রক্সিমেটলি 450 প্লাস 443 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি। এটা অনেক কম বাড়া, 450 মতো ডিগ্রি সেলসিয়াস কম বাড়া ভিনাসের ক্ষেত্রে। আবার আর্থের ক্ষেত্রেও 34 ডিগ্রির মতো কম বাড়া। তার মানে ইকুইলিব্রিয়াম যে ক্যালকুলেটেড টেম্পারেচার প্লাস মেজার টেম্পারেচার। মার্সের ক্ষেত্রে যা দেখো এটা অলমোস্ট কাছাকাছি। এখন ভিনাস আর আর্থের ক্ষেত্রে এই গোলমালের কারণটা কি? কারণ হচ্ছে ভিনাস এবং আর্থের যে টেম্পারেচার আছে, অ্যাটমসফিয়ার আছে, এবং ভিনাসের অ্যাটমসফিয়ারটা অনেক বেশি থিক এবং খুবই ডেন্স হচ্ছে ভিনাসের টেম্পারেচারটা, ঠিক আছে? যার ফলে এটা স্ট্রংলি ডিসএগ্রি করে ইকুইলিব্রিয়াম যে ক্যালকুলেটেড টেম্পারেচার প্লাস মেজার টেম্পারেচার, এবং এটা হয় গ্রিন হাউস ইফেক্টের কারণে। এবং আমাদের যে আর্থের যে টেম্পারেচারটা ভ্যারি করতেছে সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণে। তো গ্রিন হাউস ইফেক্টের মূল কনসেপ্টটা এখান থেকেই। তাহলে মূল কনসেপ্টটা যদি আমি এক কথায় বলি তাহলে কোথা থেকে আসছে? এটা মেইনলি আমাদের যে সোলার রেডিয়েশনটা পৃথিবী বা বিভিন্ন প্ল্যানেটের দিকে আসে তার একটা পার্ট এটা রিফ্লেক্ট করে। তো হিসাব করে যেটুকু সোলার রেডিয়েশন আসার কথা এবং সেই অনুযায়ী যে টেম্পারেচার হওয়ার কথা বিভিন্ন প্ল্যানেটে, তার ফলে ভিনাস এবং আর্থের টেম্পারেচারটা অনেক বেশি হচ্ছে। এবং এই বেশি হওয়ার কারণটা হচ্ছে আর্থ এবং ভিনাসের তোমার অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন। এবং যেই অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন গুলো আছে এগুলোই কি আমরা বলি যে এই গ্যাসগুলোকে আমরা গ্রিন হাউস বলি, গ্রিন হাউস গ্যাস বলি। এবং গ্রিন হাউস গ্যাস বলার কারণ হচ্ছে তখন ওই যে মিলায়নি যে তোমার গ্রিন হাউস যে কনসেপ্টটা সেখান থেকে। তো আমার মনে হয় এখন কি ক্লিয়ার তোমরা, বা কোথাও কোনো প্রবলেম আছে? কেউ একজন? স্যার বুঝতে পেরেছি স্যার। এখন যদি কোশ্চেন করা যায়, ঠিক আছে, যে গ্রিন হাউস ইফেক্টটা কি, কথা বুঝলা? এটা বা আমি যদি এভাবেই কোশ্চেন করি যে আর্থের ক্যালকুলেটেড টেম্পারেচার যেটা থাকার কথা ইকুইলিব্রিয়াম টেম্পারেচার -19 ডিগ্রি, এবং দেখা যাচ্ছে যে আমি এই টেম্পারেচার গুলো দিলাম যে মার্কারি, ভিনাস, আর্থের ইকুইলিব্রিয়াম টেম্পারেচার আবার অ্যাকচুয়াল টেম্পারেচারের চার্ট দিয়ে দিলাম এবং বললাম যে এগুলোর এই আর্থ এবং ভিনাসের ক্ষেত্রে এই টেম্পারেচার ডিফারেন্সটা কেন হচ্ছে। বুঝছো? কোশ্চেন বিভিন্ন ভাবে আসতে পারে। তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তাহলে গ্রিন হাউস ইফেক্টটা কি? গ্রিন হাউস ইফেক্টটা হচ্ছে একটা তোমার এটা এক্সপ্লেন করলাম, ঠিক আছে? এই জিনিসগুলো এক্সপ্লেন করলাম। দিস দ্য গ্রিন হাউস ইফেক্ট ইন অ্যাকশন। আর্থের মাইনাস সারফেস টেম্পারেচার হচ্ছে 34 ডিগ্রি ওয়ার্মার, ঠিক আছে? আচ্ছা, ভিনাসের হচ্ছে রানওয়ে গ্রিন হাউস ইফেক্ট। তো রানওয়ে গ্রিন হাউস ইফেক্ট বা রানওয়ে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? গ্রিন হাউস গ্যাসের পরিমাণটা যখন অনেক বেশি থাকে একটা অ্যাটমসফিয়ারে তখন আমরা বলি যে রানওয়ে গ্রিন হাউস ইফেক্ট, ঠিক আছে? আর ইফেক্টটা হচ্ছে এটা হচ্ছে যার কারণে মোর দ্যান 400 ডিগ্রি ওয়ার্মার, ঠিক আছে? আচ্ছা, আর গ্রিন হাউস ইফেক্টটা তোমার ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, নট কন্ট্রোভার্সিয়াল। বাট কন্ট্রোভার্সিয়ালটা কোথায় হচ্ছে যে এই গ্রিন হাউস ইফেক্টটা এটা অ্যানথ্রোপোজেনিক আর ন্যাচারাল, কন্ট্রোভার্সিটা এখানে। বাট গ্রিন হাউস ইফেক্ট নিয়ে কোনো ডাউট কারো নাই। আচ্ছা, এখন দেখো আর্থের ক্লাইমেট সিস্টেমটা কিভাবে কাজ করে। টপে হচ্ছে সান, এন্ড দেন এই যে গ্রেনি বলবো আমি অ্যাটমসফিয়ার, তারপরে অ্যাটমসফিয়ারের নিচে আছে কি ল্যান্ড, ওশান, আইস। তো এখানে যেরকম বক্সে স্লট করে দিছে ঠিক এরকম ভাবে না, জাস্ট বুঝেন না তিন ধরনের কম্পোনেন্ট আছে এখানে। ল্যান্ড আছে, ওশান আছে এবং আইস আছে, এবং নিচে আছে কি সাবসারফেস আর্থ। তো দেখা যাচ্ছে কি, দেখো আর্থের যে তোমার সান থেকে যে সোলার রেডিয়েশনটা আসে এবং আসার পরে তোমার 31% এটা রিফ্লেক্ট করে। তার অর্থ হচ্ছে যে আর্থের যে অ্যালবিডো, ঠিক আছে, এটা হচ্ছে 0.31, ঠিক আছে? বাকি 0.79 এই ফ্র্যাকশনটা ইজ অ্যাবজর্বড বাই দ্য আর্থ সারফেস। তো আর্থ সারফেসে অ্যাবজর্ব হওয়ার পরে তারপরে ধীরে ধীরে এটা রেডিয়েট করে। কথা বুঝলাম? আচ্ছা, এখন যদি আমি নেক্সট স্লাইডে যাই, এখানে দেখো
উপরের যে স্লাইডটা আর নিচের স্লাইডের মধ্যে পার্থক্য হচ্ছে এই যে extract and burn fossil fuels and add carbon dioxide to the atmosphere, এই যে হোয়াইট অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে। তার মানে কি যে গ্রিন হাউস গ্যাসটা এটা অ্যাড হচ্ছে কোথায়? ডিরেক্টলি টু আওয়ার অ্যাটমসফিয়ার। এখন এই স্লাইডে আমি দেখাবো যে আর্থ এনার্জি ব্যালেন্স। কি জন্য তোমার গ্রিন হাউস ইফেক্ট বুঝতে হলে তোমাদের আর্থ এনার্জি ব্যালেন্স, যদি এটা ফিজিক্সের বিষয় বা অ্যাটমসফিয়ারিক ফিজিক্সের বিষয়, ঠিক আছে, একটু আইডিয়া থাকার দরকার। তো ইনকামিং সোলার রেডিয়েশনটা আমি এখানে যদি একটা নিই, আমি দেখো এটা হচ্ছে আর্থের ইনকামিং সোলার রেডিয়েশন, যতটুকু আসে 342 ওয়াট পার মিটার স্কয়ার। তার মানে আর্থের যে টোটাল যে সারফেসটা আছে অন অ্যান এভারেজ পার মিটার স্কয়ারে 342 ওয়াট তোমার সান থেকে আসে। আসার পরে দেখো এটা এখানে স্প্লিট হয়ে যাচ্ছে, একটা ডিরেক্টলি আর্থ সারফেসে চলে আসলো এবং একটা পার্ট এই যে অ্যাটমসফিয়ারিক অ্যারোসল আছে, ক্লাউড আছে বা অ্যাটমসফিয়ারিক কিছু কিছু গ্যাস আছে যেগুলো অ্যাবজর্ব করে, এট দ্য সেম টাইম এটা রিফ্লেক্ট করে। তো রিফ্লেক্ট করে কতটুকু? এখানে রিফ্লেক্ট করে। আবার দেখো যে আর্থ সারফেসও তোমার কিছু পরিমাণে সোলার রেডিয়েশন রিফ্লেক্ট করে। তার মধ্যে তোমার মেইনলি ধরো আইস অ্যান্ড স্নো আছে, তারা বেশি রিফ্লেক্ট করে। ওশানও রিফ্লেক্ট করে, কিছু কিছু ল্যান্ডও আছে যেটা রিফ্লেক্ট করে। সব মিলায় ধরো 342 মধ্যে ধরো 1/3 এটা ডিরেক্টলি এটা রিফ্লেক্ট হয়ে যাচ্ছে। এটা তার মধ্যে মেজরিটি হচ্ছে কোথায়? অ্যাটমসফিয়ার থেকে রিফ্লেক্ট করে, আবার একটা পার্ট আর্থ সারফেসে আসার পরে সেখান থেকে রিফ্লেক্ট করে কোথায়? এটা স্পেসে চলে যাচ্ছে। আচ্ছা, একটা পার্ট দেখো এই যে 76 ওয়াট পার মিটার স্কয়ার, এটা হচ্ছে অ্যাবজর্বড বাই অ্যাটমসফিয়ার। কথা বুঝছো? আবার দেখো তোমার এখানে কিছু পরিমাণে এমিট করে, তারপরে ধরো এই যে সারফেস রেডিয়েশন হয়, ঠিক আছে, তো আবার অ্যাবজর্ব করে, সব মিলায় ধরো তোমার ব্যালেন্সটা হচ্ছে, টোটাল ব্যালেন্সটা হচ্ছে তোমার অ্যাপ্রক্সিমেটলি 168 অ্যাবজর্ব বাই আর্থ সারফেস। মেইনলি দেখো এখান থেকে 342 এর মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, ক্লাউড দিয়ে রিফ্লেক্ট হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে অ্যাটমসফিয়ারিক কম্পোজিট পার্টিকেলস দ্বারা, আর রিফ্লেক্ট করে। এখান থেকে নিট হচ্ছে 168 অ্যাপ্রক্সিমেটলি, ধরো হাফের মতো মনে হয়, তাই না? এটা হচ্ছে কোথায় আসে? এটা অ্যাবজর্ব বাই দ্য আর্থ সারফেস। তো আর্থ সারফেস যখন এটা অ্যাবজর্ব করে, করার পরে এটা ধীরে ধীরে এটা হচ্ছে তোমার রেডিয়েট করে, তারপরে তোমার এই যে তোমার ইভাপোট্রান্সপিরেশন হয় বিকজ অফ এই যে ল্যাটেন্ট হিট অফ ওয়াটার মেইনলি। কথা বুঝছো? এটা হচ্ছে আর্থের হচ্ছে রেডিয়েশন বাজেট। আমি নেক্সট স্লাইডে যাব। তোমরা আসো? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমাদের অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন কি। আমাদের অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন গুলোর মধ্যে নাইট্রোজেন আছে হচ্ছে ম্যাক্সিমাম পরিমাণে, এটা হচ্ছে 78%, অক্সিজেন 21%, আর্গন আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেইন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রাস অক্সাইড আছে, ওজোন আছে, ওয়াটার ভেপার আছে, আর সাথে আছে কি বিভিন্ন ধরনের, এগুলোই হচ্ছে তার মধ্যে এই যে ডটেড যেগুলো আছে, ঠিক আছে, তোমার রেড ডট দেখতে পাচ্ছ, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেন অক্সাইড, ওজোন, ওয়াটার, এগুলোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। তার মানে যেগুলো তোমার সোলার রেডিয়েশনকে অ্যাবজর্ব করে আমাদের আর্থ সারফেসের টেম্পারেচার যে ইকুইলিব্রিয়াম ক্যালকুলেটেড টেম্পারেচার হচ্ছে বাড়ায়, সেগুলোই হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। তো এই যে গ্রিন হাউস গ্যাসের এটা হিস্টোরিক্যাল ট্রেন্ড, যেমন দেখো একদম একদম লেফট, টপ লেফট, এটা কি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন দেখো ধীরে ধীরে বাড়ে। এখানে টাইম ফ্রেম আছে 1000 to 2000, ঠিক আছে। এখানেও দেখো মিথেনের পরিমাণ ধীরে ধীরে বাড়ে, আবার নাইট্রাস অক্সাইডের পরিমাণও ধীরে ধীরে বাড়তেছে দেখো। তারপরে এখানে আছে দেখো
সালফার ডাই অক্সাইড আছে, তাই না? বিভিন্ন ধরনের অ্যারোসল মানে অ্যারোসল, ঠিক আছে, এগুলো ধরো ধীরে ধীরে বাড়ে। তো এগুলোর মধ্যে তোমার বাড়তেছে কি দেখো, কার্বন ডাই অক্সাইড বাড়ে, তোমার অক্সাইডস অফ নাইট্রোজেন, মিথেন এগুলো বাড়ে। এগুলো ধরে নেওয়া হয় মেইনলি বাড়তেছে হচ্ছে কি বিকজ অফ হিউম্যান অ্যাক্টিভিটি, তার মানে অ্যানথ্রোপোজেনিক রিজনে। কোনটা কোনটা বাড়ে? দিস ওয়ান, কার্বন ডাই অক্সাইড, নাইট্রাস অক্সাইড, মিথেন। আবার অ্যারোসল, এটাও ধরো অ্যানথ্রোপোজেনিক কারণেই বাড়ে। তো কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এগুলো হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। এগুলোর কারণে যে গ্লোবাল এভারেজ টেম্পারেচার এগুলো ধীরে ধীরে বাড়ে। এন্ড হোয়াট অ্যাবাউট অ্যারোসল? অ্যারোসলও হিউম্যান অ্যাক্টিভিটির কারণে বাড়ে। বাট এখন কোনগুলো হচ্ছে তোমার, এবং এই অ্যারোসলটা সাধারণত কুলিং ইফেক্ট শো করে, কথা বুঝছো? এটা অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার বাড়াচ্ছে না, এগুলো ধীরে ধীরে তোমার অ্যারোসল বাড়ার সাথে সাথে এগুলো অ্যাটমসফিয়ারিক টেম্পারেচারটা কমায় দিচ্ছে, বিকজ এটা হচ্ছে যে সোলার রেডিয়েশনকে এটা রিফ্লেক্ট করে টু দ্য স্পেস। এখন এটা গেল অ্যারোসল সম্পর্কে আছে, আমি আর ডিটেলস যেতে চাচ্ছি না এখানে। অ্যারোসল কি, অ্যারোসল কি করে ডিটেলস আছে। আচ্ছা, এখন এই স্লাইডটা যদি আমরা দেখি, এখানে গ্লোবাল মিন রেডিয়েটিভ ফোর্সিং, ঠিক আছে, এখানে দেখো কার্বন ডাই অক্সাইডটা তোমার গ্লোবাল যে মেইন রেডিয়েটিভ ফোর্সিং, যে টোটাল যে টেম্পারেচারটা বাড়ে এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা টোটাল অ্যাটমসফিয়ারে কতটুকু আছে, কথা বুঝছো? এবং এর হিসাবে কার্বন ডাই অক্সাইড দেখো বেশি রেসপন্সিবল। এর হচ্ছে রেডিয়েটিভ ফোর্সিং হচ্ছে কত, রেডিয়েটিভ এটা হচ্ছে এটা 1.66 এটা ওয়াট পার মিটার স্কয়ার। তারপরে দেখো তোমার মিথেইন আছে, তারপরে এখানে হাইড্রোকার্বন আছে, এগুলো ধরো একই চার্টে দেখানো হয়েছে, এগুলোর পরিমাণটা কার্বন ডাই অক্সাইডের চেয়েও কম, ঠিক আছে। তারপরে দেখো এই যে লেফট, এই সাইডে দেখো সারফেস অ্যালবিডো, এটা হচ্ছে কি কুলিং ইফেক্ট শো করে। তারপরে টোটাল যে অ্যারোসল গুলি আছে এগুলো কুলিং ইফেক্ট শো করে। ওভারঅল হিটিং ইফেক্ট প্লাস কুলিং ইফেক্টের মধ্যে দেখো ফাইনালি ইজ এ নিট অ্যানথ্রোপোজেনিক, ঠিক আছে। তোমার তোমার হচ্ছে কুলিং ইফেক্ট, সরি হিটিং ইফেক্টটা এটা অ্যাটমসফিয়ারে বাড়তেছে। তার মানে এটা ওয়ার্মিং ফ্রম ইনক্রিজেস ইন গ্রিন হাউস গ্যাসেস। এর মধ্যে আছে কি কার্বন ডাই অক্সাইড, অক্সাইডস অফ নাইট্রোজেন, মিথেন, হ্যালোকার্বনস, ঠিক আছে এগুলো। আচ্ছা, আর কুলিং ইফেক্ট কোনগুলো? জেনারেলি কুলিং ফ্রম ইনক্রিজ ইন অ্যারোসল। বাট দেখো অ্যারোসলের যে ইনক্রিজ অ্যাটমসফিয়ারে এগুলো মেজারমেন্টের কারণে বা বিভিন্ন এটা হাই মানে খুবই খুবই ধরো তোমার এই যে এরর বারটা দেখো অনেক বেশি আর কি। এটা এভারেজ ধরো এই পর্যন্ত যে ব্লু কালার আছে এর টপ টপ পর্যন্ত। আমার কারসারটা দেখতে পাচ্ছ তোমরা? কেউ একজন বলো, দেখা যাচ্ছে। হ্যাঁ এই পর্যন্ত। বাট এরর বারটা দেখো অনেক বেশি ভেরিয়েবল এটা। তো মেইন কথা হচ্ছে যে আমাদের যে হিউম্যান অ্যাক্টিভিটির কারণে যে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনের যে চেঞ্জ হচ্ছে, সবগুলোই যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর জন্য রেসপন্সিবল, ইটস নট লাইক দ্যাট। বিষয় হচ্ছে কি অ্যাটমসফিয়ারে আমাদের কার্বন ডাই অক্সাইড, অক্সাইডস অফ নাইট্রোজেন, মিথেইন, হ্যালোকার্বনস এগুলোর কারণে আমাদের গ্লোবাল যে এভারেজ টেম্পারেচার এগুলো ধীরে ধীরে বাড়ছে। আবার যে অ্যারোসলের পরিমাণও যে বাড়ছে ধীরে ধীরে, অ্যারোসলের কারণে অ্যারোসলটা কুলিং ইফেক্ট শো করে। তো নেট রেজাল্ট হচ্ছে কি যে দেখো যে নেট যে টোটাল যে ধরো রেডিয়েটিভ ফোর্সিংটা এটা অ্যাটমসফিয়ারে ধীরে ধীরে বাড়ছে বিকজ অফ দ্য ইনক্রিজ অফ গ্রিন হাউস গ্যাসেস। তো আমি নেক্সট স্লাইডে চলে যাই। সামারিটা কি? সামারি হচ্ছে যদি এই স্লাইডে যাই, দেখো এই যে এখানে তো মেইনলি আমাদের আর্থের যে ক্লাইমেটটা, যে গ্লোবাল টেম্পারেচারটা এটা কন্ট্রোল করে কে? এটা কন্ট্রোল করে কে বলো? এটা সান। আর কিছু আছে, আরো কিছু আছে, সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন, সারফেস কম্পোজিশন, তার উপরে। বিকজ অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনের উপরে ডিপেন্ড করে তাদের ডেনসিটির উপরে, তাদের নেচারের উপরে। এই জন্য কিছু কিছু অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন আছে যেগুলো যে সোলার রেডিয়েশনকে স্পেসে রিফ্লেক্ট করে, কিছু 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 ধরো তোমার কি বলে কম্পোজিশন আছে বা পার্টিকেল আছে যেগুলো অ্যাবজর্ব করে। আবার আর্থ সারফেসেও ধরো ওশান আছে, আইস কাভার আছে, এগুলোর ধরো তোমার এই যে রিফ্লেক্ট করে একজন এককভাবে, কেউ কেউ বেশি রিফ্লেক্ট করে, কেউ কেউ কম রিফ্লেক্ট করে। তো মেইনলি আমাদের যে আর্থের যে ক্লাইমেটটা, ঠিক আছে,
আর্থ ক্লাইমেটটাকে মানে মেইনলি কন্ট্রোল করে হচ্ছে সান, আর অ্যাটমসফিয়ারিক কম্পোজিশন প্লাস আমাদের সারফেস কম্পোজিশন। তো এখানে আমরা দেখলাম যে কোন গ্যাসগুলো অ্যাটমসফিয়ারের কোন গ্যাসগুলো এটা এটা মানে হিটিং ইফেক্ট শো করে, আর কোন গ্যাসগুলো কুলিং ইফেক্ট শো করে। আচ্ছা, এখন নেক্সটে আসি। সামারিটা কি? সামারিটা হচ্ছে যে আমাদের সান থেকে যে রেডিয়েশনটা আসে এটাই মেইনলি কন্ট্রোল করে আমাদের আমাদের আর্থের যে ক্লাইমেট সেটাকে। আচ্ছা, এখন কতটুকু হিট অ্যাবজর্ব হবে এটা ডিপেন্ড করে আর্থ থেকে আমাদের ডিস্টেন্সটা কতটুকু একটা প্ল্যানেটের বা আমাদের আর্থের, এবং আমাদের আর্থের যে রিফ্লেক্টিভিটি বা অ্যালবিডোর পরিমাণ কতটুকু, এখান থেকে ডিপেন্ড করে কতটুকু আসবে। কথা বুঝছো? আবার দেখো যে আসার পরে এই ক্যালকুলেটেড আর হচ্ছে মেজার্ড টেম্পারেচারটা, এভারেজ টেম্পারেচার, এটার পার্থক্য হচ্ছে 34 ডিগ্রি। এই পার্থক্যটা হচ্ছে আমাদের আর্থের যে অ্যালবিডো তো ডেফিনেটলি, আর অ্যালবিডো তো এর মধ্যেই আছে, আর এই যে 34 ডিগ্রি যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ডিপেন্ড করে যে গ্রিন হাউস যে ইফেক্টটা, এটাই হচ্ছে এই ডিফারেন্সটা তৈরি করে। সিমিলারলি ভিনাসের ক্ষেত্রে এখানে অ্যাপ্রক্সিমেটলি 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ভ্যারি করে বিকজ অফ থিক অ্যাটমসফিয়ার অফ ভিনাস। ঠিক আছে? আচ্ছা, এটাই। তারপরে এই যে অ্যালবিডো ইফেক্টটা, এটাও কিন্তু তোমার অ্যানথ্রোপোজেনিক কারণে বা হিউম্যান অ্যাক্টিভিটির কারণে এটা অ্যালবিডো ইফেক্টটা চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল অ্যাটমসফিয়ারিক অ্যারোসল। আচ্ছা, এখন নেক্সট আমরা ডিসকাস করব হচ্ছে গ্রিনহাউস ইফেক্ট এন্ড ক্লাইমেট চেঞ্জ। ঠিক আছে? তারপরে হচ্ছে কি অনগোয়িং ডিবেট অন ক্লাইমেট চেঞ্জ। আমরা জানি না এটা এই ক্লাসে শেষ করতে কভার করতে পারবো কিনা। আচ্ছা, এখন আসো আমাদের আর্থের যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে কি হতো? আর্থের আমাদের যদি অ্যাটমসফিয়ার না থাকতো তাহলে সান থেকে যে পরিমাণে তোমার শর্ট ওয়েভ বা হাই এনার্জির লাইটটা আসতো সেই পরিমাণেই তোমার ইনফ্রারেড হিসাবে ব্যাক করতো। কথা বুঝতে পারছো? কিন্তু বিষয়টা হচ্ছে কি যে সেই ক্ষেত্রে টেম্পারেচারটা হতো আমাদের -19 ডিগ্রি, এবং যেখানে তোমার উই ক্যান ইমাজিন দ্য এক্সিস্টেন্স অফ লাইফ। সো গ্রিন হাউস ইফেক্ট যদিও আমাদের আর্থকে আমাদের চিন্তার বিষয়, পৃথিবীর টেম্পারেচার ধীরে ধীরে বাড়তেছে, তারপরেও গ্রিন হাউস ইফেক্ট ছাড়া আমাদের এই পৃথিবীতে আমরা লাইফের এক্সিস্টেন্স বা আমাদের অস্তিত্ব মানে এটা আমরা কল্পনা করতে পারতাম না। তো যার ফলে দেখো মেইনলি ধরো সান থেকে এই যে ইয়েলো যে অ্যারোটা আছে দেখো স্প্রিং এর মতো, মেইনলি হচ্ছে কি শর্ট ওয়েভ বা হাই এনার্জির লাইট আসে, এ পার্ট এটা ব্যাক করে, আবার একটা পার্ট ব্যাক করতে পারে না, ধীরে ধীরে ব্যাক করে, এটা হিট ট্র্যাপিং হয়। কথা বুঝলা? আমাদের আর্থ গরম করে, এটাই আমি দেখাতে চাইছি আর কি। সো গ্রিন হাউস ইফেক্টটা গুড অর ব্যাড? হ্যাঁ বলো তো একজন, আমি স্টপ শেয়ার করি। হ্যালো স্যার, গুডও আছে ব্যাডও আছে। ব্যাডও আছে। গুড কোন সেন্সে? কি জন্য? গ্রিন হাউস ইফেক্টটা যদি না থাকতো তাহলে আমাদের আর্থ যে টেম্পারেচারটা অনেক কম হয়ে যেত, এবং যার ফলে মানে আমাদের জন্য কমফোর্টেবল হতো না এই আর্থের এনভায়রনমেন্টটা। আর ব্যাড হচ্ছে কি? ব্যাড হচ্ছে মানে গ্রিন হাউস ইফেক্টটা কিন্তু ইনফ্যাক্ট ব্যাড না, কিন্তু ধীরে ধীরে মানে এই যে আমাদের অ্যাটমসফিয়ারে গ্রিন হাউস গ্যাসের যে কনসেন্ট্রেশনটা এটা বাড়ার কারণে, ধরো আমরা একটা ইকুইলিব্রিয়ামে আছি, টেম্পারেচারের সাথে একটা অবস্থায় আছি, এখন ধীরে ধীরে এই টেম্পারেচারটা বাড়ার কারণে হচ্ছে কি অনেক বাড়তেছে, বাড়ার ফলে হচ্ছে কি যে আমাদের জন্য কমফোর্টেবল হচ্ছে না যে এই আর্থের টেম্পারেচারটা। কথা বুঝছো? ইন দ্যাট সেন্স গ্রিন হাউস ইফেক্টটা এটা ব্যাড। আচ্ছা, তো আমি নেক্সট চলে যাই। আচ্ছা, গ্রিন হাউস ইফেক্টের জন্য আমরা দেখছি যে গ্যাসগুলো রেসপন্সিবল গ্রিন হাউস গ্যাস কোনগুলো দেখো এখানে আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেইন আছে, অক্সাইড নাইট্রাস অক্সাইড আছে, তারপরে ধরো এই যে হ্যালো কার্বনস গুলো আছে, হ্যালো বা এই যে কি বলে
হাইড্রোফ্লোরোকার্বনস গুলো, কথা বলছো, সিএফসি গুলো। আচ্ছা, এখন গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে সবাই কি একই পরিমাণে তোমার বা একই পরিমাণে কি ধরো তোমার হিট ট্র্যাপিং করার কথা? না স্যার। না, একই পরিমাণে হিট, সরি আমার একটা ফোন আসছে। আচ্ছা, এবার আমি ব্যাক করছি, তোমরা শুনতে পাচ্ছ কথা? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো গ্রিন হাউস গ্যাস যেগুলো আছে দেখো, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, সিএফসি আছে, নাইট্রাস অক্সাইড আছে, ঠিক আছে। এই গ্রিন হাউস গ্যাসগুলো মোর অর লেস সবাই হিট ট্র্যাপিং করে, তার মানে গ্রিন হাউস ইফেক্ট শো করে। তার মধ্যে আমরা কার্বন ডাই অক্সাইডকেই কার্বন ডাই অক্সাইড নিয়েই বেশি কনসার্ন। আমি রাইট অর রং? আমার কার্বন ডাই অক্সাইডের কথাই বেশি বলি না যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়তেছে? জি স্যার। কার্বন ডাই অক্সাইড বেশি কেন কনসার্ন বলো তো? কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি এই কারণে, নাকি কার্বন ডাই অক্সাইডের হিট অ্যাবজর্ব করার পরিমাণটা বেশি, মানে ইয়েটা বেশি, ক্যাপাসিটিটা বেশি? স্যার হিট অ্যাবজর্বিং ক্যাপাসিটি বেশি ওটা, আর ইন্ডাস্ট্রি বা বিভিন্ন কাজে এটা বেশি আসলে নির্গত হয়। ইউজ হয় না? জি স্যার। আসলে দুটাই কারণ, আরো কারণ আছে। কার্বন ডাই অক্সাইডের হিট অ্যাবজর্ব করার ক্যাপাসিটি প্রকৃতপক্ষে বেশি না, কথা বুঝলে? কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেশি, এটাই হচ্ছে মূল কারণ। এটা তুমি কিভাবে বুঝবা যে কোন, মানে কিভাবে বা কোন কোন কম্পোজিশনটা বা কোন গ্যাসটার গ্রিন হাউস ইফেক্টটা বেশি? এটা দিয়ে এটা হচ্ছে প্রকাশ করি আমরা, বা এটার একটা টার্ম আছে গ্রিন হাউস তোমার তোমার ওয়ার্মিং পটেনশিয়াল। হ্যাঁ স্যার গ্রিন হাউস ওয়ার্মিং পটেনশিয়াল। গ্রিন হাউস ওয়ার্মিং পটেনশিয়াল বা গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। জি স্যার। তোমরা এই টার্মটার সাথে পরিচিত? জি স্যার, ফোর্থ ইয়ারে একটু পড়ছিলাম স্যার। আচ্ছা, কতটুকু পড়ছো? আমিও খুব বেশি পড়াবো না, কতটুকু পড়ছো আগে বলো, মনে আছে? স্যার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কি, এই শুধু এইরকম এতটুকুই স্যার, মানে কিভাবে এটা হিসাব করা হয় এইটুকু স্যার। আচ্ছা, আমিও সেটুকু একটু ব্রিফ দিয়ে যাবো। গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা কি দেখো, নিচে ডেফিনেশন দেওয়া আছে, মেজার অফ হাউ মাচ এনার্জি দ্য এমিশন অফ ওয়ান টন, ঠিক আছে, অফ এ গ্যাস উইল অ্যাবজর্ব ওভার এ গিভেন পিরিয়ড অফ টাইম। তার মানে এটা টাইমের, এটা গ্যাসের যে গ্যাসটা আছে তার তার ওয়েটের উপরে ডিপেন্ড করে, কথা বুঝলে? পিরিয়ড অফ টাইম, সময়ের উপরে ডিপেন্ড করে, কথা বুঝতে পারছো? এবং গ্যাসটার নেচারের উপরে ডিপেন্ড করে কোন গ্যাসটা। তো এই গ্রিন হাউস পটেনশিয়ালটা কোনো অ্যাবসলিউট ভ্যালু না, এটা অ্যাবসলিউট ভ্যালু হয় হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রেই মেইনলি আমরা এটা 1 ধরে নেওয়া হয়, এমন ভাবে ক্যালকুলেশনটা করা। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে গ্রিন হাউস ইফেক্ট মানে পটেনশিয়াল, সরি গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা 1 ধরা হয়, এবং মিথেন বা সিএফসি, নাইট্রাস অক্সাইড, এগুলোর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা এটা কার্বন ডাই অক্সাইডের প্রেক্ষিতে বা কার্বন ডাই অক্সাইডের সাপেক্ষে এটা হিসাব করা হয়। এই দেখো, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল ইজ এক্সপ্রেসড অ্যাজ এ ফ্যাক্টর অফ কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, যেখানে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অফ স্ট্যান্ডার্ড কার্বন ডাই অক্সাইড মানে স্ট্যান্ডার্ডাইজ টু 1। এটা কিভাবে করা হয় নেক্সট স্লাইডে আমি দেখাবো, ঠিক আছে। আর এই যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা, এটা হচ্ছে
তোমার তোমার হচ্ছে এটা এটা বিভিন্ন 20 বছরের হিসাবে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল 100 ইয়ার্স 500 ইয়ার্স, কথা বুঝলে? বিভিন্ন ধরো তোমার টাইম ফ্রেমে এটা ক্যালকুলেট করা হয়, এবং যে টাইম ফ্রেমেই তুমি ক্যালকুলেট করো কার্বন ডাই অক্সাইডের যে যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা এটা অলওয়েজ ওয়ানই আসবে। বাট তোমার মিথেন, নাইট্রাস অক্সাইড বা অন্যান্য যে গ্রিনহাউস গ্যাস আছে তাদের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা কম বাড়া হয়ে যাবে ডিপেন্ডিং অন দা টাইম ফ্রেম। বুঝছো? তো দেখো কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা কত? 1 না? 1। মিথেনের 21, নাইট্রাস অক্সাইডের 301, কথা বুঝলা? এবং এটা ধরা হয়েছে কি 100 ইয়ার টাইম হরিজন, তার মানে 100 বছরের হিসাবে, কথা বুঝছো? এই ক্যালকুলেশনটা যদি এটা 50 বছর বা 500 বছর করো, কার্বন ডাই অক্সাইড উইল স্টিল বি 1, বাট মিথেনের, নাইট্রাস অক্সাইড এগুলোর পরিমাণটা, এই যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা কম বাড়া হবে, বাট স্টিল উইল বি হায়ার দ্যান কার্বন ডাই অক্সাইড। এখন গ্লোবাল ওয়ার্মিং যে পটেনশিয়ালটা এটা কিভাবে ক্যালকুলেট করতে হয়? ক্যালকুলেট করতে হলে কয়েকটা জিনিস সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। একটা হচ্ছে দেখো, ইউ নিড টু লার্ন কি, রিজার্ভয়ার কি, ফ্লাক্স কি, আর হচ্ছে রেসিডেন্স টাইম। দেখো একটু দাঁড়াও, দেখতে পাচ্ছ? জি হ্যালো, স্যার, স্যার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা এখন দেখো এখানে আছে কি, ধরো স্টেডি স্টেটে আছে, ধরো আর্থের ধরো কোনো একটা অ্যাটমসফেরিক কম্পোজিশন 20 ইউনিটে আছে বা মানে 20% আছে, কথা বুঝলা? এটা কি তোমার তোমার হচ্ছে এটা এখানে এখানে 5, একটা সোর্স থেকে 5 ইউনিট আসতেছে, আরেকটা সোর্স থেকে 5 ইউনিট আসতেছে, বের হচ্ছে কত? 10 ইউনিট। তার মানে যে অ্যাটমসফিয়ারে যদি কার্বন ডাই অক্সাইড ধরো, এটা কিন্তু কন্টিনিউয়াসলি অ্যাটমসফিয়ারে অ্যাড হচ্ছে, অ্যাড হচ্ছে না? অ্যাড হচ্ছে। কোথা থেকে অ্যাড হচ্ছে? আমাদের যে আমরা হিউম্যান, আমরা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড রিলিজ করি টু দ্য অ্যাটমসফিয়ার, রিলিজ করি না? রিলিজ করি। আচ্ছা, ভলক্যানিক ইরাপশন থেকে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, ফসিল ফিউল বার্নিং এর কারণে অ্যাটমসফিয়ারে কার্বন ডাই অক্সাইড যাচ্ছে, বিভিন্ন কারণে কার্বন ডাই অক্সাইড অ্যাটমসফিয়ারে যাচ্ছে। তো রেসিডেন্স টাইমটা কি? রেসিডেন্স টাইম দিয়ে বোঝায় যে কোনো একটা মানে কার্বন ডাই অক্সাইডটা যেটা যাচ্ছে অ্যাটমসফিয়ারে, ঠিক আছে, এটা এটা মোর অর লেস এটা অন অ্যান এভারেজ কি পরিমাণে অ্যাটমসফিয়ারে থাকতেছে, কতদিন ধরে থাকতেছে। এটা কি, এটা কিভাবে ক্যালকুলেট করে? অ্যামাউন্ট ইন দা রিজার্ভয়ার, মানে যে পরিমাণে অ্যাটমসফিয়ারে আছে, টোটাল কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আমাদের অ্যাটমসফিয়ারে কি পরিমাণে আছে, তারপর টোটাল ফ্লো ইন বা টোটাল ফ্লো আউট, কথা বুঝছো? তার মানে কি, এটার যে এভারেস্ট মানে এটার যে ইয়াটা রেশিওটা বা ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে ইয়ার্সে আসবে, কথা বুঝছো? ধর একটা 20 গিগাটন আর হচ্ছে 10 গিগাটন পার ইয়ার, তার মানে কি 2 ইয়ার্স। এভাবে হচ্ছে রেসিডেন্স টাইম ক্যালকুলেট করে। তো কার্বন ডাই অক্সাইডের একটু শাহেদ, ওয়ালাইকুম আসসালাম, তুমি আসবা ডিপার্টমেন্টে? হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে স্যার? শুনতে পাচ্ছ? তো রেসিডেন্স টাইমটা ক্যালকুলেট করে যে টোটাল ধরো 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 অ্যাটমসফিয়ারে বা যে কোনো একটা জায়গায় বা একটা পুকুরে বা একটা চৌবাচ্চা যদি ধরো তুমি, ঠিক আছে,
যে পরিমাণে পানি আসে আর যে পরিমাণে পানি ধরো ধরো পানির ইনকামিং রেট আর পানির আউটগোয়িং রেট, ঠিক আছে। আর সব সময় একটা স্টেডি স্টেটে, একটা যখন স্টেবল অবস্থায় থাকবে সেই সময়টাতে তোমার তোমার কি পরিমাণে ধরো টোটাল চৌবাচ্চার মধ্যে পানি আছে, এটা দিয়ে পানির রেসিডেন্স টাইম তুমি বের করতে পারবে। কথা বুঝলা? এটা দিয়ে, তবে মনে রাখবা রেসিডেন্স টাইম বের করতে হলে ধরে নিতে হবে অ্যাটমসফিয়ারের মোটামুটি একটা স্টেবল, একটা এভারেজ একটা দরকার আর কি, বুঝলা? তো 100 ইয়ার্স টাইম ফ্রেমে যদি ধরো, কথা বুঝলা, তাহলে ধরতে হবে যে 100 ইয়ার্স অন অ্যান এভারেজ কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডের কথা বলো, কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে আছে, বিভিন্ন সোর্স থেকে কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড অন অ্যান এভারেজ আমাদের অ্যাটমসফিয়ারে আসে, এবং কি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ার থেকে রিমুভ হয়। ফর এক্সাম্পল ফটোসিনথেসিস, তাই না? ওশান দ্বারা, ওশানিক মানে ওশানে ধরো পানি এটা অ্যাবজর্ব করে নেয়, বা পানির মধ্যে ধরো কার্বন ডাইঅক্সাইড ধরো পানির মধ্যে ধরো ইকুইলিব্রিয়ামে মিক্সিং হয়, মিক্সিং এর কারণে মানে অ্যাটমসফিয়ার থেকে রিমুভ হতে পারে, আবার ফটোসিনথেসিসের কারণে রিমুভ হতে পারে। আর যায় কিভাবে যায়, ধরো আমরা আমাদের রেসপিরেশনের কারণে যায়, তারপরে ফসিল ফুয়েল বার্নিং এর কারণে যায়, তারপরে ধরো বিভিন্ন ধরনের যে ভলকানিক ইরাপশন সেখান থেকে যায়। তো এইভাবে কার্বন ডাইঅক্সাইডের রেসিডেন্স টাইম হিসাব করলে দেখা যায় কি, যে কার্বন ডাইঅক্সাইডের যে মেইনলি যে পরিমাণে থাকে এবং ডিভাইডেড বাই ইন অ্যান্ড আউট রেট, এবং টোটাল রেসিডেন্স টাইমটা বেশি থাকে, মিথেনের চেয়ে অনেক বেশি হবে। এই জন্য কার্বন ডাইঅক্সাইড অলরেডি অক্সিডাইজড, তাই না? অক্সিডাইজড ফর্মে আছে না কার্বন ডাইঅক্সাইড? গৌতম, জি স্যার। যার কারণে কার্বন ডাইঅক্সাইড আমাদের অ্যাটমসফিয়ারে যেহেতু অক্সিডাইজড অ্যাটমসফিয়ার, তো যার কারণে হয় কি যে কার্বন ডাইঅক্সাইডটা মোর অর লেস আমাদের অ্যাটমসফিয়ারে স্টেবল। কিন্তু যদি মিথেনের কথা বলি, এটা মিথেনটা কিন্তু হাইলি রিডিউসড একটা কেমিক্যাল স্পেসিস, CH4। এটা অ্যাটমসফিয়ারে যাওয়ার সাথে সাথে খুব বেশি দিন থাকে না, এটি অক্সিডাইজ হয়ে আবার কার্বন ডাইঅক্সাইড হয়ে যায় এট সাম পয়েন্ট। কথা বুঝলে? যার কারণে মিথেনের যে রেসিডেন্স টাইম এটা কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক কম। তো যার কারণে দেখো যে আমি যদি আগের স্লাইডে যদি যাই, আমি যে দেখো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা অনেক বেশি মিথেনের চেয়ে, আবার রেসিডেন্স টাইম অনেক বেশি। আর মিথেনের রেসিডেন্স টাইমও কম, টেম্পারেচারও কম, বাট এর গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা অনেক বেশি। তো এখানে যদি কোশ্চেন করা হয় যে অ্যাটমসফিয়ারে মিথেনের রেসিডেন্স টাইম এবং কার্বন ডাইঅক্সাইডের রেসিডেন্স টাইমের মধ্যে কার রেসিডেন্স টাইম তুমি বেশি বলে মনে করো এবং কার কম মনে করো, আমি মনে করি তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা যে মিথেনের রেসিডেন্স টাইমটা অনেক কম, অ্যাটমসফিয়ারে অনেক কম থাকে, বিকজ মিথেন একটা হাইলি রিডিউসড স্পেসিস, কম থাকে মিথেন। তারপরেও আবার কনসেন্ট্রেশনের পরিমাণও যার কারণে কম, তারপরেও আমরা কার্বন ডাইঅক্সাইড নিয়ে বেশি কনসার্ন। কেন? কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি, এবং যদিও গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা মিথেনের 100 ইয়ার্স টাইম ফ্রেমে, ঠিক আছে, তোমার কার্বন ডাইঅক্সাইডের চেয়ে 21 টাইমস বেশি। তোমাকে যদি আমি কোশ্চেন করি যে মিথেন এবং কার্বন ডাইঅক্সাইডের মধ্যে, ঠিক আছে, কার গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল কত, এখানে কিন্তু লেখার সময় আমি বলি বা না বলি এটা কোন টাইম ফ্রেমে, এটা কিন্তু ক্লিয়ারলি তোমরা বলে দিবা যে এটা 100 ইয়ার টাইমস ফ্রেমে, অথবা 5 বছরের টাইম ফ্রেমে, অথবা 500 ইয়ার্স টাইম ফ্রেমে, মানে এটা কিন্তু ক্লিয়ার হতে হবে। আচ্ছা, এখন দেখো যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা কিভাবে ক্যালকুলেট করে। নিচের ইকুয়েশনটা দেখতে পাচ্ছ তোমরা, আমি এই ইকুয়েশনটা দিয়ে আমি শেষ করবো আর কি। এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছ, টিক মার্কসের ইকুয়েশনটা দেখতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ? এই ইকুয়েশনটা দেখো যে এটা আই লেখা আছে, আই একটা গ্যাস ধরো বা একটা কম্পোজিশন। তো গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অফ আই ইকুয়াল টু, দেখো ইন্টিগ্রেশন করছে কি, ডেল্টা টি ইকুইলিব্রিয়াম টি, ডেল্টা টি ইকুইলিব্রিয়াম আই টি, ঠিক আছে, ডিটি। তার মানে ডিটি দিয়ে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমে, এটা 100 ইয়ার্স হতে পারে, 500 ইয়ার্স হতে পারে, 1000 ইয়ার্স হতে পারে, অথবা একটা নির্দিষ্ট টাইম স্কেলে তুমি হিসাব করলো, ঠিক আছে। এখানে দেখো যে এই গ্যাসটা ধরো টেম্পারেচার ইন ইকুইলিব্রিয়াম, কথা বুঝছো? এই যে পার্থক্যটা বোঝাচ্ছে যে একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে
তো এই ক্ষেত্রে এটা মিথেনও হতে পারে বা নাইট্রাস অক্সাইডও হতে পারে, বাট নিচেরটা হবে কি দেখো কার্বন ডাই অক্সাইড, ডেল্টা টি কার্বন ডাই অক্সাইড। তার মানে কার্বন ডাই অক্সাইডের কারণে কি পরিমাণে ধরো টেম্পারেচার, টোটাল টেম্পারেচার চেঞ্জ, বুঝলে? আর কার্বন ডাই অক্সাইডের কারণে মানে ধরে নিছে আর কি। তো এখান থেকে যে উপরেও যদি কার্বন ডাই অক্সাইড থাকে, নিচেও যদি কার্বন ডাই অক্সাইড থাকে, আর যে পরিমাণ টেম্পারেচার চেঞ্জটা হয় সেটা হচ্ছে উইল বি মানে একটা ইউনিট হবে, 1 হবে, কথা বুঝলাম? তো যার কারণে যে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল অফ আই এর পরিবর্তে যদি CO2 লেখো এখানে, এটা অলওয়েজ এখানে 1 হবে। মিথেনের ক্ষেত্রে ঠিক আছে, নিচে কার্বন ডাই অক্সাইডই থাকবে আর ওপরে যাবে কি, ওপরে যাবে ধরো এখানে মিথেন, কথা বুঝলে? তো মিথেনের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা ওইভাবে ক্যালকুলেট করবে। এখানে শর্ট একটা ইকুয়েশন দেওয়া আছে, আর এই যে ডিটেলস এই ইকুয়েশন সংক্রান্ত এটা পাবে এই পেপারে। আমি পেপারটা আপলোড করে দেবো আজকেই, অনেকদিন ধরে লেকচারও আপলোড করি না, আজকে আমি ক্লাস শেষে আমি লেকচার আপলোড করে দেবো, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এখান থেকে তোমরা পড়বে হচ্ছে কি, সরি এটা আমি ডিসকাস করছি গ্রিন হাউস ইফেক্টটা কি, বিভিন্ন প্ল্যানেটের যে গ্রিন হাউস ইফেক্টের মানে প্ল্যানেট থেকে যে গ্রিন হাউস ইফেক্টের কনসেপ্টটা আসলো এটা তোমরা ডিটেলস পড়বা, ঠিক আছে? আচ্ছা, আর্থের রেডিয়েশন বাজেট সম্পর্কে তোমরা দেখবা, ঠিক আছে? আচ্ছা, বিভিন্ন যে হিউম্যান অ্যাক্টিভিটির কারণে যে অ্যাটমসফিয়ারিক কম্পোজিশনের যে চেঞ্জটা হচ্ছে, যে কোন কোন স্পেসিস গুলো হিটিং ইফেক্ট শো করে, কোনগুলো কুলিং ইফেক্ট শো করে, এগুলো দেখবা এখানে আছে, ঠিক আছে? সামারি আছে, তোমরা দেখে নিও। আচ্ছা, এখন গ্রিন হাউস ইফেক্ট ভালো না খারাপ এটা একটু দেখবা, কেন ভালো কেন খারাপ একটু চিন্তা করবা, গ্রিন হাউস পটেনশিয়ালটা কি, কথা বুঝলা? এবং এটা কার্বন ডাই অক্সাইডের প্রেক্ষিতে এটা কনভেনশনালি আর স্পেসিফিক কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি মিথেনের ক্ষেত্রেও ক্যালকুলেট করতে পারো, তবে ইউজুয়ালি কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে মানে স্ট্যান্ডার্ড ধরে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা ক্যালকুলেট করা হয় বিভিন্ন টাইম স্কেলে, ঠিক আছে? আচ্ছা, এখন গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা বুঝতে হলে তোমাদের জাস্ট এটা রেসিডেন্স টাইম সম্পর্কে ধারণা থাকতে হবে। এখন রেসিডেন্স টাইম কিভাবে ক্যালকুলেট করে এখানে লেখা আছে, ঠিক আছে? এটা যদিও কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে না, এটা কার্বন মানে এটা রেসিডেন্স টাইম কিভাবে ক্যালকুলেট করে এখানে লাগবে হচ্ছে রিজার্ভয়ার, বা যেখানে আর্থ যেরকম একটা সরি আমাদের অ্যাটমসফিয়ার একটা রিজার্ভয়ার, ওশান একটা রিজার্ভয়ার, বুঝলে? তো এখানে কি পরিমাণ আসে কি পরিমাণ যায় এর উপর বেসিস করে তুমি রেসিডেন্স টাইম ক্যালকুলেট করতে পারবে। তো কার্বন ডাই অক্সাইডের রেসিডেন্স টাইম সাধারণত অনেক বেশি, ঠিক আছে? এবং অ্যাটমসফিয়ারের কনসেন্ট্রেশনও বেশি, যার কারণে কার্বন ডাই অক্সাইডের গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল মানে সরি এদের এটা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এটা বেশি রেসপন্সিবল। তো কার্বন ডাই অক্সাইডকে স্ট্যান্ডার্ড ধরে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়ালটা ক্যালকুলেট করা হয় ইউজিং দিস ইকুয়েশন, লেখা আছে, ঠিক আছে? এটা এই পেপারে আছে, এই পেপারটা আর হচ্ছে লেকচার স্লাইডটা আমি ক্লাস শেষে আমি আপলোড করে দিব। আর